আমাদের শ্রদ্ধেয় নেতা আমাদের এই গ্রামে এসেছিলেন এবং সারা বাংলাদেশে সাইকেলে চলার যে ভিডিও এবং ছবি ভাইরাল হয়ে আছে বা মানুষ দেখে, এই সাইকেলে আমাদের শ্রদ্ধেয় নেতা আমাদের এই বেলগেরি গ্রামে বালিকা স্কুলের গেট থেকে চড়ে নিজে চালিয়ে আলিয়ারহাট স্কুল মাঠ পর্যন্ত গিয়েছিলেন, অনেকের মনে থাকবার কথা। এবং সেই দিন উনি অনেক উন্নয়ন কর্মকাণ্ড এখানে উদ্বোধন করেছিলেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। বিএনপি ক্ষমতা থাকার সময় বগুড়া জেলার ব্যাপক উন্নয়নের পাশাপাশি উনি শিবগঞ্জে যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন এখনো ছবির মতো পরিষ্কার হয়ে আছে। কিন্তু এই স্বৈরাচার সরকারের সময় আমাদের বাড়ি বগুড়া বলে বিভিন্ন কারণে এই সমস্ত রাস্তা আজকে সংস্কার হচ্ছে না, উন্নয়ন হচ্ছে না। আমি আরেকটু মনে করে দিতে চাই যে বাংলাদেশে প্রথম এই বৃষ্টির পানিতে যাতে রাস্তা নষ্ট না হয়, এই জন্য উনি মালয়েশিয়া থেকে একটি প্রযুক্তি আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমান সাহেব এনেছিলেন। বিটুমিন রাবার কার্পেটিং দিয়ে একটি রাস্তা করা, যেটা বুড়িগঞ্জের নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের মনে আছে, পাইলট প্রজেক্ট হিসাবে কামতারা থেকে বুড়িগঞ্জ পর্যন্ত উনি নিজে থেকে উদ্বোধন করেছিলেন। এবং সেই রাস্তাটি ওনার যে চিন্তাধারা বাংলাদেশের মানুষের জন্য, উন্নয়নের জন্য, এই রাস্তাটি তার মাইল ফলক হয়ে রয়েছে রাবার বিটুমিন কার্পেটিং। এখনই রাস্তাটি নষ্ট হয়নি। আজকে দেশের সার্বিক পরিস্থিতি, আমি মসজিদে সব কথা বলবো না, শুধু এইটুকু বলবো মুসল্লিদের ইসলামের পক্ষে, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, ভোটের পক্ষে আমরা যে লড়াই করছি, মহান আল্লাহ আমাদের সহায় হবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এদেশের একটি গণতান্ত্রিক সরকার, মানুষের সরকার, ভোটের সরকার, ইসলামের সরকার প্রতিষ্ঠিত হবে। সবাই বলি ইনশাআল্লাহ। সময় তো মুসল্লিগণ, আপনারা জানেন যে আমার পরিবারের পূর্বপুরুষ আমরা ইরাকের বাগদাদ থেকে এসেছি। আমাদের প্রথম পুরুষের নাম মীর হায়দার আলী, তার সন্তান মীর আকবর আলী, তার সন্তান মীর জমশেদ আলী, এরপরে তার সন্তান মীর মুহাদ্দাব আলী জমিদার ছিলেন এবং সে আমার বাবার দাদা ছিলেন। আমি সপ্তম পুরুষ। সেই ধারাবাহিকতায় আমাদের এই পরিবার, আমি গর্ব করে বলতে পারি যে বাংলাদেশের একটি মাত্র পরিবার, মীর পরিবার, যে পরিবারের আমরা 40-45 জন ভাই, আত্মীয় স্বজন, সবাই বিএনপি করে, সবাই বিএনপি করে। একটি লোক অন্য কোনো দলের সঙ্গে কোনোদিনও সম্পৃক্ত হয়নি। আমি শ্রদ্ধেয় নেতা সদয় অবগতির জন্য জানাচ্ছি, আমার শ্রদ্ধেয় চাচা, যিনি আটমল ইউনিয়নের 27 বছর চেয়ারম্যান ছিলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন এবং 1995 সালে মৃত্যুর আগ পর্যন্ত থানা বিএনপির সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন, মীর মুখলেসুর রহমান কিরামি সাহেব। তারই উত্তরসূরি হিসাবে আমি পরে ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব দল আজকে পর্যায়ে এসেছি আপনাদের দোয়ায় এবং আমাদের শ্রদ্ধেয় নেতার সহযোগিতায় এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। সবাই তো নেতৃবৃন্দ, মুসল্লিগণ, আমি আর বক্তব্য বাড়াবো না, আসরের নামাজ আসন্ন। আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন আমি নাম ঘোষণার পরে, এবং ওনার বক্তব্যের মধ্য দিয়েই উনি মসজিদ উদ্বোধন করবেন। এরপরে আমরা দোয়ায় শরীক হব, দোয়ার পরে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। আমি আবারও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধেয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে এই উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের পরম শ্রদ্ধেয় নেতা, সকলের আশা আকাঙ্ক্ষার প্রতি দেশনায়ক তারেক রহমান। দেশনায়ক তারেক রহমান। ধন্যবাদ শাহ আলম। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? শোনা যাচ্ছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আটমুল ইউনিয়নে বেদকারী জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে এখানে আগত সকল মুসল্লিগণ, সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথমত মসজিদের আমরা উদ্বোধন অনুষ্ঠানে একত্রিত হয়েছি। একই সাথে এখানে কথা বলতে গেলে আশেপাশে যত সামনে যত মানুষ দেখছি, কম বেশি সবাই সেভাবে দেবার বা বলার তেমন কিছু নেই। তারপরে আমরা যখন এখানে সকলে একত্রিত হয়েছি, কতগুলা কথা আজকে আমাদের সকলকে অনুধাবন করা উচিত বা চিন্তা করা উচিত।
এই যে আজকে আমরা এখানে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি, আপনারা সকলে নিশ্চয়ই অবগত আছেন, আমরা সকলেই জানি, মুসলমান হিসেবে আমরা সকলে একটা কথা জানি, আমাদের কথা একটা, আমাদের দেশে আছে যে দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। দেশপ্রেম, দেশের প্রতি যে ভালোবাসা, দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, এটি ইমানের একটি অংশ, আমাদের ধর্ম, আমাদের কি কথা। প্রিয় মুসল্লিবৃন্দ, প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, আজকে যদি আমরা আমাদের আশেপাশে তাকাই, যেহেতু আমরা এখানে, আমি একজন রাজনৈতিক কর্মী, আমার আগে শাহ আলম বক্তব্য রাখলো, শাহ আলম রাজনৈতিক কর্মী, এখানে উপস্থিত অনেকেই আপনারা আছেন, আপনারা Recording in progress. ডিসকানেক্ট হয়ে গেল। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা রাজনীতিটা করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। এখন স্বাভাবিকভাবেই আমরা যদি এই মুহূর্তে আমাদের দেশের আশেপাশে, দেশের বিভিন্ন পরিস্থিতির দিকে তাকাই, আমাদের আশেপাশে যে পরিস্থিতিগুলো হচ্ছে এগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে কি আমরা দেখতে পাবো যে আজকে যারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, মানুষের বুকে অস্ত্র ধরে, মানুষের ভোট সেটি রাতেই হোক দিনেই হোক ডাকাতি করেছে, স্রেফ ডাকাতি, এটি বাংলাদেশের আজকে প্রতিটা মানুষ যেমন জানে, তাদের দলের মানুষও জানে। এবং এর মধ্যেই যে গত জানুয়ারি মাসে একটা তামাশার নাটক যে একটা হয়ে গেল, তথাকথিত নির্বাচন নামে যে একটা তামাশা, Recording in progress.
Recording in progress. জি, আপনারা কি এখন শুনতে পাচ্ছেন কথা, দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি, যে কথাটা আমি বলছিলাম যে আজকে যারা ক্ষমতা দখল করে আছে এদের যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনারা আজকে এই কাজগুলো দেখার জন্য হয়তো এমন একটা জায়গায় পৌঁছে গেছে পরিস্থিতি, দেশের অবস্থা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এরা কি করছে না করছে এটি আপনি প্রতিদিন একজন মানুষ প্রতিদিন চলতে ফিরতে তার আশেপাশের পরিস্থিতিগুলো দেখলেই মানুষ দেখতে পাচ্ছে যে কি হচ্ছে আজকে এখানে, কোথায় যাচ্ছে দেশের অবস্থা আজকে। আর পত্রিকাগুলো খুললেও তো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যদি দুর্নীতির কথা শুধু বলি, আজকে এটা একদম পরিষ্কার দিনের আলোর মতন প্রমাণিত যে এই সরকার প্রথমত টিকেই আছে দুর্নীতির উপরে। কারণ মানুষের যে ভোট তারা পরপর গত 15 বছর ধরে ডাকাতি করছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি মানুষের ভোট ডাকাতি হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দুর্নীতি। কারণ আমরা বলি যে ভোট হচ্ছে একটি পবিত্র আমানত, জনগণের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি ভোটারের একটি করে ভোট, এবং এই ভোটকে আমরা জনগণের প্রত্যেক নাগরিকের আমানত হিসাবে আমরা এটাকে মনে করি, বিশ্বাস করি। আজকে সেই আমানতকে এরা রাতের অন্ধকারে বলেন, অস্ত্র ঠেকিয়ে বলেন, বা যেভাবেই বলেন, বিগত 1 যুগ ধরে এরা ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে। কাজেই সবচেয়ে বড় দুর্নীতি। অর্থনৈতিক ভাবে যদি দুর্নীতির কথা আমরা বলি, তাহলে দেখুন ব্যাংকগুলোর অবস্থা দেখুন। এর যে 2 দিন আগে, গতকালকে তো বাংলাদেশে গতকালকে ঈদ হয়ে গেল, এখানে উপস্থিত অনেক ছোটখাটো ব্যবসায়ী আছেন, আপনারা নিজেরাই সাক্ষ্য। আমি এরই মধ্যে যেগুলো ঘটনা শুনেছি এর মধ্যে পত্রিকাতেও নিউজ দেখেছি যে বিভিন্ন জায়গায় ছোট বলেন, মাঝারি বলেন, বড় বলেন, বিভিন্ন ব্যবসায়ীরা ব্যাংকে তাদের কর্মচারীদের বেতন বলেন বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারণে, ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় ঈদের আগে স্বাভাবিক মানুষকে টাকা পয়সা দিতে হয়, ব্যাংকে তারা গিয়েছে চেক নিয়ে, একটি চেকও অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে ব্যাংক সেই চেকের অর্থ তাদের গ্রাহককে দিতে পারেনি, দিতে ব্যর্থ হয়েছে। তার মানে, এবং যদি পত্রিকাগুলো খুলি পরিষ্কার ভাবে, মুসলিমবিন্দু আমরা পরিষ্কার ভাবে দেখতে পারি পত্রিকাগুলো খুললে, এবং বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে যখন আমরা দেখি, যে আপনারা চিন্তা করে দেখুন আজকে যতগুলো মানুষের নাম শোনা যাচ্ছে যে ব্যাংক থেকে জনগণের অর্থ লুটপাট করেছে, যতগুলো মানুষের নাম দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে জনগণের জমি জমা জোর জবরদস্তি করে দখল করেছে, যতজনের নাম শোনা যাচ্ছে যে বিভিন্ন ভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে সহায় সম্পত্তি গড়ে তুলেছে, প্রত্যেকটি লোকের সাথে দেখবেন শেখ হাসিনার ছবি আছে, নাহলে শেখ হাসিনার সাথে কোনো না কোনো ভাবে এরা সম্পর্কিত। তাহলে আমরা কি ধরে নেব? সহজ সোজা সাপটায় ধরে নেব যে হাসিনা এগুলোর সাথে জড়িত, এবং তারই অনুপ্রেরণায়, কারণ তার অন্যায় কাজ এর স্বার্থ যাতে ওই লোকগুলোকে উদ্ধার করতে পারে, সেই জন্য হাসিনা এই লোকগুলোকে দুর্নীতি করার অবাধ সুযোগ দিয়েছে। তার মানে এতগুলো মানুষকে যে দুর্নীতি করার অবাধ সুযোগ দিয়ে থাকে, প্রিয় মুসল্লিবৃন্দ, উপস্থিত মুসল্লিবৃন্দ, তাহলে কি সেই ব্যক্তিটি সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো না? অবশ্যই যুক্তিতে তাই বলে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে যদি আপনারা বাংলাদেশের হাসপাতালগুলোর দিকে তাকান, দেখুন চিন্তা করে, আপনাদের এখানেও শিবগঞ্জ তো থানা সদরে একটা 50 বেডের হসপিটাল আছে, এখানে মুরব্বীও কয়েকজন আমি দেখতে পাচ্ছি। যদি চিন্তা করে দেখুন, এই 50 বেডের হাসপাতাল 20 বেড শহীদ জিয়া করেছিলেন, 30 বেড পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়া করেছে, এরপরে 1 যুগেরও বেশি সময় পার হয়ে গিয়েছে জনগণের উন্নয়নের জন্য। হ্যাঁ, এই ইউনিয়নে কিছু স্বাস্থ্য কমপ্লেক্স না কি জানি একটা বানিয়েছে হাসিনার অবৈধ সরকার, কিন্তু সেখানে মানুষের কোনো চিকিৎসা হয় না। সেখানে
চিকিৎসা হয় কি হয় না, মানুষ গেলে সেখানে চিকিৎসা পায় কি পায় না, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশের গ্রামের মানুষগুলো। বাংলাদেশের যে সকল মানুষ গ্রামে গঞ্জে, অধিকাংশ মানুষই গ্রামে গঞ্জে বাস করে, আপনারাই ভালো বলতে পারেন যে ওইখানে গেলে মানুষ কোনো চিকিৎসা পায় কিনা। আর চিকিৎসার নামে কিভাবে, চিকিৎসা ক্ষেত্রে কিভাবে দুর্নীতি লুটপাট হচ্ছে, কিছু কিছু খবর তো পত্রিকাগুলো যতটুকু কম বেশি লিখতে পারে, আপনারা মাঝে সাথেই দেখেছেন কি অবস্থা। প্রিয় বন্ধুদের, আমরা উন্নয়নের গল্প শুনি, অনেক উন্নয়নের, গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষকে আধা পেটা খায় রেখে উন্নয়নের গল্প শুনছি। আমার একটি প্রশ্ন আপনাদের কাছে, যে এতই যদি উন্নয়ন হবে, তাহলে কয়েকদিন আগে পত্রিকার পাতায় আমরা একটি ঘটনা দেখলাম। কি ঘটনা? যে হাসিনার 4 জন সিন্ডিকেট, এই 4 জন সিন্ডিকেট বাংলাদেশের মানুষের 17,000 মানুষ মালয়েশিয়া যেতে চেয়েছিল। এই 17,000 মানুষের প্রায় 20,000 কোটি টাকা তারা মেরে দিয়েছে, আত্মসাৎ করে নিয়েছে। এবং এই 4 জন ব্যক্তিকে দেখবেন হাসিনার আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু হাসিনার আশেপাশে এই লোকগুলো থাকে। তো এখন আমার প্রশ্ন, যে এটা তো হলো কিন্তু দুর্নীতি, এবং তাদের কোনো বিচার আচার হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কোনো তাদেরকে কোনো জবাবদিহিতা করা না। 17,000 মানুষ একদম নিঃস্ব হয়ে গিয়েছে, নিঃস্ব হয়ে গেছে 17,000 মানুষ। আপনারা এর মধ্যে দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সব পত্র থেকে কিছু এই ব্যাপারে নিউজ আপনারা দেখেছেন। আমার প্রশ্ন হলো, এতই যদি উন্নয়ন হবে, তাহলে 17,000 মানুষকে কেন মালয়েশিয়া যেতে হচ্ছে? তাহলে তো তাদের দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারত। এই হলো উন্নয়নের চিত্র। আসুন উপস্থিতিবৃন্দ, আরেকটি ঘটনা আমরা দেখি। প্রায় আমরা পত্রিকার পাতায় দেখি যে ভূমধ্য সাগরে, বিভিন্ন সাগরে বাংলাদেশের তরুণ যুবকরা, সম্ভাবনাময় তরুণ যুবকরা সাগরে ডুবে মারা গিয়েছে। এই মানুষগুলো কেন মারা গিয়েছে? প্রথমে এই প্রশ্নটি আসে। কারণ এই মানুষগুলো দেশে আজকে এমন অবস্থা তৈরি করেছে এরা, যে যারা শিক্ষিত বলুন, অল্প শিক্ষিত বলুন, অর্ধশিক্ষিত, এই যে তরুণ যুবকরা যারা পরিশ্রম করে অর্থ উপার্জনের মাধ্যমে তার পরিবারের দায়িত্ব নিচ্ছে, এরকম সম্ভাবনাময় তরুণ যুবকদের বা আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এই দেশে রাখা হয়নি। এই দেশে কতগুলো অর্থ আত্মসাৎকারী, লুটপাটকারী, কতগুলো দুর্নীতিবাজের শুধু জায়গা করে দেওয়া হচ্ছে। যারা পরিশ্রম করে দাঁড়াতে চায় তাদের কোনো ব্যবস্থা করা হচ্ছে না, এবং বাধ্য হয়ে এই তরুণ যুবকেরা আজকে চলে যেতে হচ্ছে বিদেশে। কিন্তু বৈধ পথে তারা যেতে পারেনি বলে তারা চেষ্টা করেছে, জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য তারা চেষ্টা করেছে যে কোনো ভাবে পাড়ি দিতে, এবং সেই জন্যই তারা সাগর দিয়ে গিয়েছে, এবং স্বাভাবিকভাবে ভাগ্যের নির্মম পরিহার সাগরে ডুবে মারা গেছে। আজকে যদি এতই উন্নয়ন হয়ে থাকে, তাহলে উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, আর সমগ্র দেশের মানুষের কাছে প্রশ্ন, তাহলে এই মানুষগুলোকে কেন সাগরে যেতে পাড়ি দিতে হলো, কেন ডুবে মারা যেতে হলো? কোথায়? আমরা তো আশেপাশের কোন দেশ সম্পর্কে এরকম সংবাদ পত্রিকার পাতায় দেখি না যে তাদের দেশের তরুণ যুবকরা সাগর পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে মারা গিয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, মুসল্লিবৃন্দ, শিক্ষা ব্যবস্থা আপনারা নিজেই দেখেছেন, গত কিছুদিন যাবৎ শিক্ষা ব্যবস্থা নিয়ে কত রকম কথাবার্তা, গার্জিয়ানদের কথাবার্তা, শিক্ষক শিক্ষার্থীদের কথাবার্তা, বিভিন্ন মতামত, সাধারণ মানুষের কথাবার্তা, যে আজকে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই দেশ থেকে বিশ্ব বরণ্য, পৃথিবীর বহু দেশে বড় বড় হাসপাতালে কাজ করে বহু ডাক্তার আছে, পৃথিবীর বড় বড় দেশে বহু বড় বড় বিল্ডিং বানিয়েছে এরকম আর্কিটেক্ট আছে, পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে, বাংলাদেশেও পৃথিবীর বড় বড় দেশে বড় বড় স্থাপনা তৈরি করেছে, এরকম ইঞ্জিনিয়াররা পর্যন্ত আছে। কিন্তু আজকে পরিষ্কার ভাবে এই মুহূর্তে সুশীল সমাজের ব্যক্তি বলেন, বিভিন্ন শিক্ষক যারা শিক্ষক শিক্ষিকা বলেন, বিভিন্ন গার্জিয়ানরা বলেন, আজকে সবাই আতঙ্কিত। কেন? আজকে সবাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আতঙ্কিত। কেন? কারণ এই অবৈধ সরকার, এরা চায় যে অন্য দেশ থেকে, আমাদের পার্শ্ববর্তী একটি দেশ থেকে ডাক্তার আসবে, এই দেশে ডাক্তার হবার দরকার নাই। পার্শ্ববর্তী কোন একটি দেশ থেকে ইঞ্জিনিয়ার আসবে, এই দেশের ইঞ্জিনিয়ার হবার দরকার নেই। পার্শ্ববর্তী কোন একটি দেশ থেকে আর্কিটেক্ট আসবে, এই দেশের সন্তানদেরকে আর্কিটেক্ট হবার দরকার নেই, এবং সেই জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কাজে প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যদি শিক্ষা দেখি, আমরা যদি স্বাস্থ্য দেখি, আমরা যদি অর্থনীতি দেখি, আইন শৃঙ্খলার কি অবস্থা, এখানে আমার সামনের কাতারে বিএনপির বহু নেতাকর্মী বসে আছেন। আজকে আদালতগুলির কি অবস্থা, এটা যদি লিখতে বলা হয়, আমার মনে হয় খাতার পর খাতা লিখে দিতে পারবে বাংলাদেশ, সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির নেতাকর্মীরা।
যে আদালতগুলোর আজকে কি অবস্থা। আজকে আদালতগুলোতে বিচার বলে কিছু নেই, বরঞ্চ আদালতগুলো আজকে দুটো সিম্বল হয়ে গেছে। একটি অবিচারের সিম্বল, কিভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে হয় সেটির সিম্বল হয়েছে আদালতগুলি। আরেকটি সিম্বল হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনে পরিণত হয়েছে আজকের এই আদালত। সেটি উচ্চ আদালত বলেন অথবা নিম্ন আদালত বা যেই আদালতই বলেন না কেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। প্রিয় উপস্থিতি, প্রথমেই বলেছি দেশের ভোটের কি অবস্থা। অর্থাৎ এই যে যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, আজকে আমরা এখানে মসজিদের উদ্বোধন করতে এসেছি, আমরা মসজিদের উদ্বোধন, কিন্তু আমাদের ধর্মে একটি কথা আছে যে দেশ প্রেম হচ্ছে ইমানের একটি অংশ। আজকে যদি আজকের এই যে যারা অবৈধ, এদেরকে আমরা কেন অবৈধ দিই, সব কথা প্রমাণ হয়ে যায়। যদি বৈধ হতো তারা যদি মানুষের ভোটের ক্ষমতায় থাকতো, তাহলে নিশ্চয়ই তাদের দেশপ্রেম থাকতো, মানুষের প্রতি প্রেম থাকতো। আজকে তাদের দেশপ্রেম যে নেই, এই তাদের সব কটি কার্য দিয়ে আজকে প্রমাণিত হয় যে তাদের কোনো দেশপ্রেম নেই। যদি দেশপ্রেম থাকতো, দেশের অর্থনীতি এইভাবে ধ্বংস করতো না, দেশের মানুষের ভবিষ্যৎ এইভাবে ধ্বংস করতো না, দেশের অর্থনীতি এইভাবে ধ্বংস করতো না, শিক্ষা, শাস্ত্র, আদালত কোনো কিছু এইভাবে ধ্বংস করতো না। কাজেই উপস্থিতিবৃন্দ, আজকে দেশ একটি ধ্বংসের একদম শেষ কিনারায় এসে দাঁড়িয়েছে। আজকে স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা দেখেছেন, আমরা বগুড়ার মানুষ, বগুড়া আমাদের সারা বাংলাদেশের ম্যাপের তুলনায় বগুড়াটা মোটামুটি উত্তরাঞ্চলের মাঝামাঝি জায়গার মধ্যে, কিন্তু পত্রিকার পাতে প্রায় খবর আসে। এই 4-5 দিন আগের কথা, এই সীমান্তে এসে এই পার্শ্ববর্তী দেশের বিএসএফ এসে সীমান্তে গুলি করে হত্যা করে গিয়েছে, প্রায় প্রতিনিয়ত দেখবেন। এবং ফেলানির কথা তো সকলে আপনাদের মনে আছে, ফেলানি নামে একটি মেয়ে, তাকে কিভাবে হত্যা করে কাঁটাতারের বেড়ার উপরে ঝুলিয়ে রেখে দিয়েছিল। প্রিয় উপস্থিতি মুসল্লিবৃন্দ, আজকে বাংলাদেশের এমন একটি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে আমার দেশের মানুষকে অন্য দেশ থেকে এসে হত্যা করে চলে যায়, কিন্তু আজকে বাংলাদেশ প্রতিবাদ করার সাহসটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে। এতটাই নতজানু, শুধু নতজানুই না, আজকে বাংলাদেশের এরা এই যে অবৈধ মাফিয়া হাসিনা আজকে কৃতদাসে পরিণত হয়েছে। আজকে লেন্দুক দর্জির কথা আমরা শুনেছি, আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে লেন্দুক দর্জি। আজকে লেন্দুক দর্জির জায়গা দখল করে নিয়েছে, লেন্দুক দর্জির মালা পরিধান করেছে আজকের এই শেখ হাসিনা। লেন্দুক হাসিনা নাম হয়েছে, লেন্দুক দর্জির জায়গা আজ আমরা লেন্দুক হাসিনাকে দেখছি যে লেন্দুক হাসিনা কিরকম কৃতদাসে পরিণত হয়েছে একটি দেশের। আজকে আপনারা দেখেছেন যে আমাদের সেন্ট মার্টিনের কি অবস্থা। অনেক এই সরকারের বেশ কিছু লোকজন বড় বড় কথা বলেছে যে এই করে ফেলবো, ওই করে ফেলবো, অন্য কারোর সাথে কিছু করতে পারে না, সেই সাহসও নাই তাদের, সেই যোগ্যতা নাই তাদের, সেই যোগ্যতা সাহস কোনোটাই নাই। এরা লাঠি ঘুরাতে পারে এই দেশের মানুষের উপরে, কেউ যদি তাদের অন্যায় প্রতিবাদ করে তার উপরে লাঠি ঘুরাতে পারে। নেতা কর্মী যারা জনগণের পক্ষে কথা বলে, জনগণের ভোটের অধিকারের পক্ষে কথা বলে, তাদের উপরে জুলুম নির্যাতন এরা করতে পারে। এদের বাহাদুরি এই পর্যন্ত, এদের বাহাদুরি এই পর্যন্ত। এসে সীমান্ত পার হয়ে এসে যখন আমাদের দেশের মানুষকে হত্যা করে যায়, সেটির প্রতিবাদ করার সাহস এদের নেই। যখন আমার দেশের ভূখণ্ড নিয়ে, আমার দেশের মাটি ভূখণ্ড আরেকজন দখল করার পায়তারা করে, সেখানেও তাদের কোন রকম কথা বলার বা কোন রকম অ্যাকশনে যাওয়ার বিন্দু মাত্র সাহস তাদের নেই, যোগ্যতা তাদের নেই। আজকে আমরা যেই বাহিনীর কথাই বলি না কেন, বাংলাদেশের যেই বাহিনীর কথাই বলি, বাংলাদেশের যেই সরকারি সংস্থার কথাই বলি না কেন, প্রত্যেকটি পরিণত হয়েছে দুর্নীতি আখড়ায়, এবং প্রত্যেকটি নিজেকে কে কত বেশি অযোগ্য প্রমাণ করতে পারে তার কম্পিটিশন শুরু হয়েছে আজকে। প্রিয় উপস্থিতিবৃন্দ, মুসল্লিবৃন্দ, মসজিদ নতুন হয়েছে, আপনারা এখানে নামাজ পড়বেন, আপনারা এখানে আপনাদের নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য আপনারা নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলবেন, রহমত চাইবেন আল্লাহর কাছে। আজকে আপনাদের সকলকে, এখানে উপস্থিত আপনারা যারা আছেন, আপনাদের সকলকে আমি আহ্বান করব, অনুরোধ করব, বিশেষ করে এখানে বিএনপির নেতা কর্মী যারা আপনারা আছেন, আপনাদের সকলকে অনুরোধ করবেন যে আমরা যারা বিএনপি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমরা যারা বিশ্বাস করি, আমরা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যারা রাজনীতি করি, আমাদের দায়িত্ব এই দলের, এই দেশের প্রতি, আমাদের দায়িত্ব এই দেশের
মানুষের প্রতি। আসুন আমরা যখন নামাজ পড়বো, এই মসজিদে যারা আপনারা নামাজ পড়বেন, শুধু এই মসজিদেই নয়, একজন মুসলমান হিসেবে যখনই আমরা যেখানেই আল্লাহর কাছে সেজদায় যাব, আমরা নামাজ পড়বো, আমরা নামাজ শেষে যখন হাত তুলে আল্লাহর কাছে চাইবো, আসুন শুধু নিজের জন্য নয়, শুধু নিজের পরিবারের জন্য নয়, আমরা চাইবো সমগ্র দেশের জন্য, আমরা চাইবো সমগ্র বাংলাদেশের মানুষের জন্য, যাতে আল্লাহ আমাদেরকে সেই শক্তি দেন, আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন, বিশেষ করে বিএনপি সহ সকল বিরোধী দলকে যাতে আল্লাহ সেই শক্তি সেই রহমত দেন, যাতে আমরা বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এই জালেম বলেন, এই ভোট ডাকাত বলেন, এই মাফিয়া বলেন, এই দামি সরকার যেভাবেই বলেন না কেন, এই চোর কৃতদাস মাফিয়া হাসিনা অবৈধ সরকার থেকে, অবৈধ হাসিনা থেকে যাতে দেশ এবং জাতিকে আল্লাহ পরিত্রাণ দেন, সেই শক্তি সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন, সেই দোয়া আমরা চাইবো। আমরা দোয়া যেমন আমাদের নিজেদের জন্য, আপনজনদের জন্য চাইবো, একই সাথে আল্লাহর কাছে আমরা রহমত চাইবো, যাতে আমাদেরকে শক্তি দেন আল্লাহ, এই দেশকে যাতে আমরা রক্ষা করতে পারি, এই দেশের মানুষকে যাতে আমরা নেতৃত্ব দিতে পারি, এই দেশকে যাতে মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে আমরা গড়ে তুলতে পারি। সেটাই হবে আমাদের আজকের চাওয়া, সেটাই হবে আল্লাহর কাছে আমাদের সেই রহমত চাওয়া। পরিশেষে আমি আজকে শাহ আলম সহ যারা এই মসজিদটিকে গড়ে তোলার পিছু অবদান রেখেছেন, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। পরিশেষে সকল মুসলিমবৃন্দর কাছ থেকে আমি সালাম দিয়ে বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম। সবাই তো প্রধান অতিথি, আপনি একটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলে আমরা একটু মারহাবা বলবো। ফলক আছে আপনার পক্ষে, মুরব্বীরা ফলকটা উন্মোচন করবে, বলি আমরা মারহাবা। আমাদের প্রধান অতিথির নামে লিখিত ফলকটি আমি কাপড় সরিয়ে উন্মোচন করার জন্য আহ্বান জানাবো আমার পরিবারের মুরব্বী বিএনপি নেতা মীর আবু জাকের, আমাদের মীর পরিবারের নাতি আব্দুল আহমদ খান রুবেল এবং আমার দুই সন্তান সীমান্ত এবং দিগন্তকে। আমাদের রহিম নিউজ আছে এখানে সরাসরি। সবাই বলি মারহাবা, নারায়ে তাকবীর। সম্মানিত মুসল্লিগণ, আমাদের এই মহতী অনুষ্ঠানে শ্রদ্ধেয় প্রধান অতিথি, আমাদের এই মসজিদ আল্লাহর ঘর, পবিত্র স্থান উনি উদ্বোধন করেছেন, ওনার প্রতি আমরা মুসল্লিগণ এলাকাবাসী কৃতজ্ঞ। এখন